বন্ধুরা, আমি দুই ভাইয়ের একটি বউ। সম্পূর্ণ ঘটনাটি জানার পর আপনারাও অবাক হয়ে যাবেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি গল্পের সাথে পরিচয় করাবো যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এটি শুধু একটি গল্প নয়, একটি মেয়ের জীবনের রোলার কোস্টার যাত্রা। তবে তার আগে আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, ফ্যাবেল চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এটি রামপুরের এক ছোট গ্রামের ঘটনা। আমার নাম রিয়া। ছোট্ট এক গ্রামে আমার শৈশব কেটেছে, যা ছিল এক দুঃস্বপ্নের মতো। ভাগ্যের নির্মম পরিহাসে আমার জীবন এমন এক মোড় নিয়েছিল যে অনেকটা পথ পেরিয়ে আসার পরও সেই স্মৃতিগুলো আমাকে তাড়িয়ে বেড়াতো। আমার মা বাবা চাননি আমি সারা জীবন এই অন্ধকার ঘরে বন্দি থাকি, তাই সকলের অগোচরে মা আমাকে পিসির বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। নিঃসন্তান পিসি ও পিসেমশাই আমাকে নিজেদের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন। তাদের স্নেহ আর ভালোবাসায় আমি পড়াশোনা করে স্বাবলম্বী হয়ে উঠলাম। শহরের এক কোম্পানিতে আমি চাকরি করতাম। আমার স্বভাব ছিল চুপচাপ। লোকজনের সাথে বেশি মেলামেশা আমি পছন্দ করতাম না। সকালে অফিসে যেতাম আর সন্ধ্যায় বাড়ি ফিরতাম। ফিরতেই পিসি আমার জন্য গরম চা নিয়ে আসতেন। চা খেতে খেতেই পিসেমশাই অফিস থেকে ফিরতেন আর প্রতিদিন আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতেন। তাদের অফুরন্ত ভালোবাসা আমার অতীতের ক্ষত ভুলিয়ে দিতে শুরু করেছিল। আমি ধীরে ধীরে নতুন জীবনে পা রাখতে শুরু করলাম। একদিন আমাদের কোম্পানিতে একজন নতুন ম্যানেজার এলেন। বিক্রম নাম তার। অসম্ভব সুদর্শন এবং স্মার্ট। তার ব্যক্তিত্বে পুরো অফিস যেন ঝলমল করে উঠল। একদিন একটি গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে আমাকে তার কেবিনে যেতে হলো। দরজায় টোকা দিতেই গম্ভীর স্বরে ভেসে উঠল, আসুন প্লিজ। ভয়ে ভয়ে ভেতরে ঢুকলাম। স্যার, আমি রিয়া। এই রেকর্ডটা বুঝতে পারছি না, আপনি কি একটু বুঝিয়ে দেবেন? তিনি হাসি মুখে বললেন, অবশ্যই, আমি সব বুঝিয়ে দিচ্ছি। তিনি ফাইল দেখতে লাগলেন, কিন্তু আমার চোখ তার উপর থেকে সরছিল না। তিনি সত্যিই মনোমুগ্ধকর। হঠাৎ তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, হ্যালো রিয়া, কিসের ভাবনায় ডুবে আছেন? আমি চমকে উঠে বললাম, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আপনি চিন্তা করবেন না, আমি কাজটা করে দেব। সেদিন থেকেই আমি বিক্রমের প্রেমে হাবুডুবু খেতে শুরু করলাম। কিন্তু অতীত মনে পড়লেই আমার মনটা ছটফট করে উঠত। আমার একমাত্র বন্ধু ছিলেন পিসি। তার সাথে আমি সব কিছু শেয়ার করতাম। তিনি আমাকে বোঝাতেন, অতীত ভুলে এগিয়ে যাও মা, জীবন থেমে থাকে না। দিনগুলো এভাবেই কাটছিল। বিক্রম ধীরে ধীরে আমার সততা আর কর্মনিষ্ঠার উপর ভরসা করতে শুরু করলেন। অফিসের গুরুত্বপূর্ণ সব বিষয়ে তিনি আমার সাথে আলোচনা করতেন। একদিন পিসেমশাইয়ের কিছু বন্ধু বাড়িতে আসবেন বলে আমি অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরেছিলাম। কিন্তু ঘরে ফিরতেই দেখি আমার মোবাইলটা নেই। পিসি চিন্তিত দেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রিয়া? আমি বললাম, মোবাইলটা খুঁজে পাচ্ছি না। তিনি বললেন, কল করে দেখো। বাড়ির ফোন থেকে কল করতেই ওপাশ থেকে কেউ রিসিভ করল। কণ্ঠস্বর শুনে আমার মন খুশিতে ভরে উঠল। স্যার, আপনি? আমি চিনতে পারলাম এটি বিক্রমের গলা। তিনি জানালেন, আমি তাড়াহুড়ে তার কেবিনে মোবাইলটা ফেলে এসেছিলাম, আর তিনি সেটা নিজের কাছেই রেখেছেন। পরদিন অফিস থেকে মোবাইলটা নিয়ে যেতে বললেন। পরদিন যখন মোবাইল নিতে বিক্রমের কেবিনে গেলাম, তিনি আমাকে একটি চিঠি ধরিয়ে দিলেন। আমি ঘাবড়ে গিয়ে কোনো কথা না বলে তাড়াতাড়ি কেবিন থেকে বেরিয়ে এলাম। বাইরে এসে ভাবতে লাগলাম চিঠিতে কি থাকতে পারে। সন্ধ্যাবেলায় অফিস থেকে বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে চিঠিটা খুললাম। চিঠি পড়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। বিক্রম চিঠিতে তার ভালোবাসার কথা প্রকাশ করেছিলেন। একদিকে আমি খুশি ছিলাম, অন্যদিকে অতীতের ভয় আমাকে গ্রাস করছিল। ঠিক তখনই পিসি ঘরে এলেন। আমার মুখে চিন্তার ছাপ দেখে জিজ্ঞাসা করলেন, রিয়া, কি হয়েছে? আমি জানালাম, বিক্রম আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। তিনি হেসে বললেন, এটুকু ব্যাপারই এত ভয় পাচ্ছিস? আমি কাঁপতে কাঁপতে বললাম, কিন্তু পিসি, তুমি তো জানো আমার অতীত। আমার কথা শেষ না হতেই তিনি বললেন, ভগবান তোর ভাগ্য খুলে দিয়েছেন, এত ভালো ছেলে। আমি তোর পিসেমশাইয়ের সাথে কথা বলবো, তিনি অবশ্যই রাজি হবেন। কিছুদিন পর বিক্রম আমাদের বাড়িতে এলেন। তিনি নিজেই পিসেমশাইকে আমাদের বিয়ের কথা বললেন। তিনি লজ্জিত হয়ে বললেন, আমার মা বাবা এখানে থাকেন না, তাই বাধ্য হয়ে আমাকেই নিজের বিয়ের কথা বলতে আসতে হলো। পিসি ও পিসেমশাই তৎক্ষণাৎ বিয়েতে রাজি হয়ে গেলেন। কিন্তু আমার মনে এখনও এক লুকানো ভয় ছিল। বাড়িতে বিয়ের সানাই বাজতে শুরু করল। আমি ভাবছিলাম, বিক্রমের সামনে আমার অতীতের কথা এলে কি হবে? কিন্তু বিক্রমের ভালোবাসা আমাকে সেই চিন্তা ভুলিয়ে দিল। আমাদের বিয়ের তারিখ ঠিক হলো। দেখতে দেখতে বিয়ের দিনও এসে গেল।
আর আমি নতুন বউ হয়ে বিক্রমের বাড়িতে পা রাখলাম। এখানে সবকিছু স্বপ্নের মতো ছিল। এত বড় বাড়ির একমাত্র মালকিন ছিলাম আমি। বাড়ির সমস্ত দায়িত্ব আমার উপরই ছিল। বিক্রমও আমার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতেন। বিয়ের রাতেই আমি বিক্রমের কাছে একটি প্রতিশ্রুতি নিয়েছিলাম, আর তিনি সত্যিকারের ভালোবাসা দিয়ে তা পূর্ণ করেছিলেন। আমি ভাবতেও পারিনি যে আমার জীবনে এমন একটা মোড় আসবে যেখানে বিক্রমের প্রতি আমার ভালোবাসা আরও গভীর হবে। আমরা দুজনেই খুবই সুখী ছিলাম। এক রাতে বিক্রম আমাকে বললেন, রিয়া, কোম্পানি আমাকে 2 মাসের ছুটি দিয়েছে, বলো কোথায় যেতে চাও? তার কথা শুনে আমি খুব খুশি হয়ে বললাম, আপনার মা বাবার কাছে চলুন, আমি আজ পর্যন্ত তাদের সাথে দেখা করিনি। বিক্রম খুব খুশি হয়ে বললেন, তুমি তো আমার মন জয় করে নিলে। তিনি আমাকে জানালেন যে তার মা বাবা গ্রামে থাকেন এবং তারা খুবই ভালো মানুষ। আমি প্যাকিং শুরু করলাম আর বিক্রম ট্রেনের টিকিট কাটলেন। পরের দিন সকালে কেউ দরজায় টোকা দিল। বাইরে একজন লোক দাঁড়িয়েছিল। সে বলল, এই টিকিট বিক্রম স্যার পাঠিয়েছেন। আমি তার কাছ থেকে টিকিট নিলাম এবং ভেতরে চলে এলাম। সেই টিকিট দেখে আমার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। ঠিক তখনই বিক্রম চলে এলেন। তিনি আমাকে দেখে বললেন, রিয়া, কোথায় হারিয়ে গেলে? আমি বললাম, বিক্রম, কয়েকদিন পরে গেলে হতো না? এখন আমার শরীরটা ভালো লাগছে না। বিক্রম চিন্তিত হয়ে বললেন, তাহলে চলো ডাক্তারের কাছে যাই। আমি বললাম, না, শুধু একটু ক্লান্তি লাগছে, বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। বিক্রম আমার জন্য চা বানালেন আর আমি ঘরে গিয়ে বিশ্রাম নিলাম। আমার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আমি পিসির নাম্বার ডায়াল করলাম, কিন্তু ফোন লাগলো না। ভাবছিলাম, এখন আমি বিক্রমকে কিভাবে বোঝাবো? আমি তো তাকে বলেছিলাম যে আমি তার মা বাবার সাথে দেখা করতে চাই। তারপর ভাবলাম, হতে পারে আমি যা ভাবছি সে সব কিছুই হবে না, সবটাই আমার মনের ভুল। তাই যাওয়ার জন্য প্যাকিং শুরু করলাম। বিক্রম খুব খুশি থাকলেও আমার মনটা অশান্ত ছিল। এই যাত্রা আমাকে কোন গন্তব্যে নিয়ে যাবে আমি জানতাম না। ট্রেন থামলে আমরা নামলাম। আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো, মাথা ঘুরতে লাগলো। বিক্রম আমাকে শরবত খাওয়ালো এবং বলল, তোমার শরীরটা সত্যিই ভালো নেই, আমার কিছুদিন অপেক্ষা করা উচিত ছিল, কিন্তু তখন তো ছুটি শেষ হয়ে যেত। আমি বললাম, তেমন কিছু হয়নি, আমি ঠিকই আছি। খুব কষ্টে নিজেকে বুঝিয়ে আমি আর বিক্রম স্টেশন থেকে গ্রামমুখী হলাম। বিক্রমের বাড়ির দিকে যতই এগোচ্ছিলাম আমার মন অস্থির হয়ে উঠছিল। অবশেষে আমরা বাড়ির দরজায় পৌঁছালাম। জানি না ভাগ্য আমার সাথে কি খেলা খেলছে। দরজা খুলতেই আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। ভিতরে এক বৃদ্ধ মানুষ ছিলেন, তিনি বিক্রমের বাবা। আমি তাড়াতাড়ি মুখ ঢেকে কাশির ভান করতে লাগলাম। বিক্রম জিজ্ঞাসা করলেন, কি হলো? আমি বললাম, কিছু না, আসলে ছোট থেকে আমার ধুলো মাটিতে অ্যালার্জি আছে, আর এখানে ধুলো মাটি খুব বেশি, তাই আমাকে মুখ ঢেকে রাখতে হবে। বিক্রম বলল, ঠিক আছে, ভেতরে এসো। ভেতরে এক বৃদ্ধা মহিলা ছিলেন, তিনি বিক্রমের মা। তাকে দেখে আমি আমার মুখ আরও ভালোভাবে ঢেকে নিলাম। বিক্রম সবাইকে আমার অ্যালার্জির ব্যাপারে বলে দিল। বিক্রমের বোন আমাকে এক দৃষ্টিতে দেখে বলল, বৌদি মনে হয় খুব সুন্দরী, তাই আমাদের মুখ দেখাতে চাইছে না। এই কথা শুনে সবাই হেসে উঠল। তারপর সে বলল, আমি মজা করছিলাম। খাবার টেবিলে সবাই হাসি মজা করছিল। ঠিক তখনই বিক্রম জিজ্ঞাসা করলেন, রবিন কোথায়? তাকে দেখছি না কেন? এই কথা শুনে আমি চমকে গেলাম। আমার হাত থেকে খাবারের প্লেট পড়ে গেল। আমাকে দেখে বিক্রমের বোন বলল, মনে হচ্ছে বৌদি দেওরের নাম শুনে চমকে উঠেছে। বিক্রমের মা বললেন, এবার থামো অপর্ণা, যখন থেকে তোমার বৌদি এসেছে তুমি তার পেছনেই লেগে আছো। সে বলল, মা, আমি শুধু মজা করছিলাম। বিক্রমের বাবা জানান, রবিন কিছু কাজের জন্য গ্রামের বাইরে গেছে। তারও বিয়ে হয়েছে, কয়েকদিনের মধ্যে সে ফিরে আসবে। তার স্ত্রীকেও সঙ্গে নিয়ে গেছে, যাতে সেও একটু ঘুরে আসতে পারে। খাওয়া দাওয়ার পর আমি ঘরে চলে এসে আমার মুখ থেকে ওড়না সরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলাম। আমার মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, মনের ভেতরে এক ধরনের অস্বস্তি হচ্ছিল। এমন সময় কেউ দরজা ঠকঠক করল। আমি তাড়াতাড়ি ওড়না পরে নিলাম। দরজার ওপারে বিক্রম দাঁড়িয়েছিলেন। তিনি আমাকে তার পরিবারের সম্পর্কে বলতে লাগলেন। তিনি খুব খুশি ছিলেন। জানি না এরপর আমার কপালে কী লেখা আছে। আমি তাকে কিছু বলতেও পারছিলাম না, কারণ আমি বিক্রমকে হারানোর ভয় করছিলাম। আমি ভাবছিলাম, বিক্রম যদি এসব জানতে পারে তাহলে হয়তো আমাকে ছেড়ে দেবে। আমি বেশিরভাগ সময় আমার ঘরেই থাকতাম এবং সবার সাথে দূরত্ব বজায় রাখতাম, যাতে কেউ আমার আসল মুখ দেখতে না পায়। রবিন আজ ফিরে আসছে, এটা ভেবেই আমার মন দুশ্চিন্তায় ভরে উঠছিল। আমি আমার ভয়ানক অতীতের কথা ভাবছিলাম এবং মনের ভেতরে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম। যখন থেকে আমি বাড়িতে এসেছি, বিক্রমের বোন অপর্ণার আচরণ আমার খুব অদ্ভুত লাগছিল। সে সব সময় আমাকে কিছু না কিছু বলে এবং তারপর মজা করার অজুহাত দেয়। যখন রবিন আসার সময় হলো, আমি জ্বরের অজুহাত দেখিয়ে কম্বলের নিচে শুয়ে পড়লাম। সবাই খুব খুশি ছিল। রবিন এবং তার স্ত্রী বাড়ি চলে এসেছিল। সে সবার সাথে দেখা করল। বিক্রম তাকে আমার সম্পর্কে জানায়। সে এবং তার স্ত্রী আমার ঘরে এলো, কিন্তু আমি কম্বলের নিচে শুয়ে থাকার ভান করছিলাম। বিক্রম বলল, তার শরীরটা খুব খারাপ, কালই আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। রবিন বলল, কোনো সমস্যা নেই, বৌদিকে বিশ্রাম নিতে দাও, আমরা পরে বৌদির সাথে দেখা করব।
যেমন করেই হোক আমি আমার মুখে মুখোশ পরে এখানে থাকছিলাম, কিন্তু রবিনের সামনে আসতে আমার খুব ভয় লাগছিল। যখন সে বাড়িতে থাকতো না তখন আমি মুখ ঢেকে সবার সাথে থাকতাম, কিন্তু তার বাড়ি ফিরে আসার আগেই আমি আমার ঘরে চলে যেতাম। একদিন আমি ঘরে বসে আমার জীবনের ভয়ানক অতীতের কথা ভাবছিলাম এবং অন্যদিকে ভাবছিলাম রবিনের স্ত্রী কত সুন্দরী এবং তার স্বভাবও কত ভালো। হঠাৎ আমার ননদ আমার ঘরে এলো। আমি তাড়াতাড়ি মুখ ঢাকলাম আর কাঁচতে লাগলাম। সে বলল, তোমার কি ভয় হয় যে রবিনের স্ত্রী তোমার চেয়ে বেশি সুন্দরী, তাই হয়তো তুমি তোমার মুখ দেখাও না? জানি না কেন সে সবসময় এমনভাবে কথা বলে এবং তারপর মজা করার অজুহাত দেয়। আমি বললাম, না এমন কিছু নয়, কয়েকদিনের মধ্যে আমার ওষুধের কোর্স শেষ হয়ে যাবে এবং অ্যালার্জি সেরে যাবে, তারপর আমি মুখ ঢাকা বন্ধ করে দেব। আপাতত আমি তাকে এই কথা বলে এড়িয়ে গেলাম, কিন্তু তার কথাগুলো আমাকে চিন্তায় ফেলে দিল। আমি ভাবছিলাম, সে কি আমার সত্যিটা জেনে গেছে? এমন সময় বিক্রম চলে এলেন এবং আমাকে জিজ্ঞেস করেন, তোমার শরীর এখন কেমন আছে? আমি বললাম, এখন তো ভালো লাগছে। সে আমাকে খুব ভালোবাসতো, তাই আমার সব কথা চোখ বন্ধ করে বিশ্বাস করত। একদিন বিক্রম বললেন, রবিন আমার উপর অভিযোগ করছে, বলছে তুমি খুব অদ্ভুত, এখনও পর্যন্ত তোমার স্ত্রীকে নিজের ভাইয়ের সাথে দেখা করাওনি। তারই কথা শুনে আমি আরও ভয় পেয়ে গেলাম। পিসির নাম্বার ডায়াল করলাম, কিন্তু নাম্বার লাগলো না। আমি খুব চিন্তিত ছিলাম। হঠাৎ করে অতীতেভাবে সামনে চলে আসায় কি করব বুঝতে পারছিলাম না। আমি বাড়ির সবার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে ফাঁকছিলাম। জানি না ভাগ্য কেন আমাকে আবার এই বাড়িতে এনে দাঁড় করিয়েছে। অন্যদিকে আমার ননদ অপর্ণা আমার পেছনে লেগেছিল। সে আমাকে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে। সে কি সবার সামনে আমার সত্যিটা আনতে চাইতো, নাকি আমার সম্পর্কে সব কিছু জানতো এবং ইচ্ছাকৃতভাবে আমাকে বিরক্ত করত? একদিন রবিন আমার দরজা ঠকঠক করে বলল, বৌদি আমি ভেতরে আসবো? আমি ভয় পেয়ে ভাবতে লাগলাম, না জানি এখন আমার সঙ্গে কি হতে চলেছে। তাড়াতাড়ি পেছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলাম। বিক্রমকে ফোন করে বললাম, আমি ডাক্তারের কাছে এসেছি। আজ তো যেভাবেই হোক আমি নিজেকে বাঁচিয়ে নিলাম। এখন আমাকে যেভাবেই হোক এই বাড়ি থেকে দূরে যেতে হবে। মনে হচ্ছিল আমার অতীত আমার ভবিষ্যতের অংশ হয়ে উঠছে। এখন আমি নিশ্চুপ হয়ে গিয়েছিলাম। আমি বিক্রমকে বলি, এখান থেকে ফিরে চলো, এখানে আমার শরীর ঠিক থাকে না, খুব অস্থির লাগে, মন বসে না। একদিন হঠাৎই আমার সামনে রবিন এসে পড়ল। সে আমাকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু আমি মুখ ঢেকে রেখেছিলাম। সে আমার শারীরিক অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে। আমি শুধু মাথা নেড়ে হ্যাঁ বললাম, অর্থাৎ এখন ভালো আছি। সে কিছু না বলে সেখান থেকে চলে গেল। আমি তাড়াতাড়ি আমার জিনিসপত্র গুছিয়ে নিলাম এবং বিক্রমকে কিছু না জানিয়ে সেখান থেকে চলে যেতে উদ্যত হলাম। যেই মাত্র আমি দরজার কাছে পৌঁছলাম, ঠিক তখনই আমার ননদ হাত ধরে আমাকে বাড়ির ভেতরে নিয়ে গেল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। বাড়ির বাকিরাও সেখানে উপস্থিত ছিল। মনে হচ্ছিল আমি যেন কোনো অপরাধী। অপর্ণা বলতে লাগল, আমার দুই ভাইয়ের একজনের বউ। এর কারণ জানলে আপনারা চমকে যাবেন। শুনে আমি চিৎকার করে উঠে বললাম, না এমন কিছু নয়, সে মিথ্যা বলছে। বিক্রম আমার গালে চড় মারল। আমি কাঁদতে লাগলাম। আমি ভাগ্যের কাছে অসহায় হয়ে পড়েছি, কারণ এখন আমার সত্যিটা সবার সামনে আসতে চলেছে। বিক্রম বলল, এটা কি আসল? কি মানেটা কি? আমি কাঁদতে লাগলাম এবং মুখ থেকে ওড়না খুলে দিলাম। আমি রবিনের দিকে তাকিয়েছিলাম। ভাবছিলাম রবিন আমার পক্ষ নিয়ে সবার সামনে সত্য বলবে, কিন্তু তার দৃষ্টি বলে দিচ্ছিল যে আমিই দোষী। আমি বিক্রমকে বললাম, আমি একা এক জন্য দায়ী নই, এরা সবাই আমার অতীতের জন্য দায়ী। সে বলল, এসবের অর্থ কি বলছো? কেউ কি আমাকে সত্য বলবে? সে হঠাৎ রেগে চিৎকার করল। আমি কাঁদতে কাঁদতে সবার সামনে হাত জোর করে বললাম, দয়া করে আমার বিয়েটা বাঁচান। আমার ভুল কেবল এতটাই যে আমি অতীত ভুলে ভবিষ্যতের পথে পা বাড়িয়েছি এবং বিক্রমকে বিয়ে করেছি। আমাকে কাঁদতে দেখে শাশুড়ির মনে আমার প্রতি মায়া জন্মালো। তিনি আমার কাছে এসে আমাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিতে লাগলেন। তিনি বিক্রমকে পুরো সত্যি বললেন। তিনি বলেন, এই মেয়ে সত্যি কথা বলছে। অনেক বছর আগে যখন আমরা তোমাকে শহরে পাঠিয়েছিলাম, তখন এই গ্রামে একটা অদ্ভুত প্রথা ছিল। বাবা মা তাদের সন্তানদের ছোটবেলাতেই বিয়ে দিয়ে দিত। বিশেষত মেয়েদের মা বাবা তাদের মাথার বোঝা কমানোর জন্য মেয়ের বিয়ে ছোটবেলাতেই সেরে দিত। এই মেয়ে এবং রবিনের ছোটবেলায় বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু যখন সন্তানেরা বড় হতো তখন তারা এই ছোটবেলার বিয়েকে মানতে চাইতো না। যদি তাদের বাবা মা জোর করত তাহলে তারা বাড়ি ছেড়ে চলে যেত বা স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিত। তিনি বলতে লাগলেন, এই ঘটনা রবিন এবং রিয়ার জীবনেও ঘটেছিল। তাদের শৈশবও নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু রবিন বাড়ি থেকে পালিয়ে তার পছন্দের মেয়েকে বিয়ে করেছিল, আর এই অভাগী মেয়ে রবিনের জন্য অপেক্ষা করতে লাগল। গ্রামবাসীরা তাকে কটু কথা শুনিয়ে তার জীবন নরক বানিয়ে রেখে দিয়েছিল।
এমনকি তার নিজের বাড়ির লোক এবং আত্মীয়রাও তার পাশে দাঁড়ায়নি। সে আমাদের বাড়িতেও এসেছিল, কিন্তু আমরা এখানেও তাকে শান্তিতে থাকতে দেইনি। কিছুদিন পর রবিনও তাকে ভুলে গেল এবং বলল আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আমরা এই মেয়েটিকে এখান থেকে ধাক্কা মেরে বের করে দিলাম। অভাগী মেয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো। তখন তার মা তাকে পিসির কাছে পাঠিয়ে দিলেন। এমনকি তাকে দিব্য দেন যে সে যেন তার অতীত ভুলে সামনে এগিয়ে যায় এবং কখনো কারো সামনে সত্যি না বলে। বিক্রম বলল, এত বড় সত্যি তুমি আমার কাছ থেকে লুকিয়েছ? এরা সবাই তোমার অপরাধী, কিন্তু তুমি আমার অপরাধী। আমি তো তোমাকে সত্যিকারের ভালোবেসেছি, আর তুমি আমাকে কিছু জানানোর প্রয়োজন বলে মনে করনি। তুমি আমার ভাইয়ের প্রথম স্ত্রী, এটা জানার পরও তুমি কিভাবে আমার সঙ্গে থাকতে পারলে? তুমি নিজের সঙ্গে আমাকে ওই পাপের অংশীদার বানিয়ে দিলে। তোমার বিয়ে যখন আগেই হয়ে গিয়েছিল, তখন তুমি কিভাবে আমাকে বিয়ে করতে পারলে? আমি আর রবিন ছাড়া অপর্ণাও পুরো সত্যিটা জানত। আমি অপর্ণার দিকে এক দৃষ্টিতে তাকালাম। এমন সময় রবিনের স্ত্রী তাকে জোরে চড় মেরে বললেন, এটা কি হচ্ছে? তুমি আমার সাথে প্রতারণা করে বিয়ে করেছো? আমার তোমার সাথে ডিভোর্স চাই। অপর্ণা কাঁদতে কাঁদতে বলল, সবাই আমাকে ক্ষমা করুন, সব দোষ আমার। আমি শুরুতেই বৌদির মুখ চিনতে পেরেছিলাম এবং সত্যিটা সবার সামনে এনে তার থেকে প্রতিশোধ নিতে চেয়েছিলাম। অপর্ণা বলল, রবিনের ভাই এবং আমি একে অপরকে ভালোবাসতাম। আমরা বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু রবিন এবং রিয়ার জন্য আমাদের বিয়েও সম্ভব হয়নি। তখনই আমি ঠিক করেছিলাম এদের কাছ থেকে প্রতিশোধ নেবই, কিন্তু আমার একটা ভুলের কারণে অনেকের জীবন নষ্ট হয়ে যাবে। অনুগ্রহ করে আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন। সে রবিনের উপর চিৎকার করে বলল, রবিন, সত্যি বলো, না হলে তোমার এবং বিক্রমের পাশাপাশি এই দুটো নির্দোষ মেয়েরও জীবন নষ্ট হয়ে যাবে। যদি আজ তুমি সবাইকে সত্যিটা না বলো, তাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে। আমার দৃষ্টি রবিনের ওপর স্থির ছিল। তার বাবা মাও খুব লজ্জিত ছিলেন। সেই মুহূর্তে আমি মাথা ঘুরে অজ্ঞান হয়ে গেলাম। কিছুক্ষণ পরেই আমার জ্ঞান ফিরল। ডাক্তার সবাইকে বলেন, আপনারা সবাই এনার যত্ন নেন, ইনি প্রেগনেন্ট। এটা শুনে আমার অবস্থা আরও খারাপ হয়ে গেল। অপর্ণার বিক্রমের মা আমাকে সামলায়। বিক্রমও নিজের মাথা ধরে বসে পড়ল। সে আমার সামনে হাত জোর করে বলতে লাগল, প্লিজ আমাকে বলো পরের সত্যিটা কি। তখন অপর্ণা বলল, এখানে রবিন দোষী, এখনও চুপচাপ দাঁড়িয়ে আছেন। বিক্রম রেগে গিয়ে রবিনকে চড় মারল। রবিন বিক্রমের পা ধরে বলতে লাগল, আমি রিয়ার অপরাধী। কিছু বছর আগে যখন আমি দ্বিতীয় বিয়ের কথা ভাবি, তখনই আমি রিয়াকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছিলাম। এখন সে আর আমার স্ত্রী নয়, আপনার স্ত্রী, আর এই সন্তানও আপনারই। ভাগ্য শুধু আমাদের সাথে খেলা খেলেছে। রবিন এবং তার বাবা মাও আমার কাছে ক্ষমা চাইলেন। আমি ক্রমাগত কাঁদছিলাম। বিক্রমের মনে আমার প্রতি ভালোবাসা আবার জেগে উঠেছিল। সে বুঝে গিয়েছিল পুরো ঘটনায় আমার কোনো দোষ নেই। আমি শুধু মায়ের দিব্যর জন্য সব লুকিয়েছিলাম। আমার আর রবিনের মধ্যেও এখন আর কোনো সম্পর্ক ছিল না। কিছু বছর আগেই আমাদের ডিভোর্স হয়ে গেছে। আমি সবাইকে ক্ষমা করে নিজের মন পরিষ্কার করে নিলাম। রবিন তার স্ত্রীকেও ক্ষমা চাইল এবং সে তাকে ক্ষমা করে দিল। কয়েক মাস পর আমরা সবাই শহরে চলে এলাম। আমি কন্যা সন্তানের জন্ম দিলাম এবং রবিনের বাড়িতেও একটি পুত্র সন্তানের জন্ম হয়। বিক্রমের বাবা মাও তাদের ভুলের জন্য খুবই অনুতপ্ত ছিলেন। তাই তারা ঠিক করেছিলেন যে নাতি নাতনিকে শিক্ষিত করবেন এবং তাদের গ্রামের রীতিনীতি থেকে দূরে রাখবেন। যতটা সম্ভব তারা এই গ্রামের রীতি শেষ করে দেবেন, যাতে আগামী প্রজন্মের জীবন নষ্ট না হয়। আর ঠিক তাই হলো। বিক্রম গ্রামে গিয়ে সবাইকে বোঝালো এবং এই প্রথাকে শেষ করে দিল। সে গ্রামবাসীদের চিন্তাধারা বদলে তাদের সন্তানদের পড়াশোনায় মনোযোগ দিতে বলল। আমাদের সন্তানেরা বড় হলে তাদের বিদেশে পড়াশোনায় পাঠিয়ে দিলাম। পুরনো এবং কুসংস্কারপূর্ণ রীতিনীতি মানুষের জীবনকে নষ্ট করে দেয়। আমরা আমাদের অতীতকে ভুলতে চাইলেও একদিন তা আমাদের সামনে এসে দাঁড়ায়, কিন্তু ভাগ্যের লেখা কেউ বদলাতে পারে না। বন্ধুরা, যদি এই ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেবেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আগামী দিন আরও একটি নতুন এবং আকর্ষণীয় সত্য ঘটনা নিয়ে ফিরে আসব।